গল্পটির প্রথম পর্ব অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা হয়ে গিয়েছে। প্রথম পর্ব যদি শোনা হয়ে গিয়ে থাকে তবে অন্তিম পর্বে আপনাদের স্বাগত। প্রথম পর্বের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং উপরে আই বাটনে দেওয়া রইল। নমস্কার, আমরা থ্রিল স্টুডিও। এখন কিছুটা রিক্যাপ। বরুণবাবু নীলকে জানায় যে তাকে বিভিন্নভাবে হত্যা করার চেষ্টা চলছে এবং সেটা শুরু হয়েছে উইল প্রকাশের পর থেকে। এরপর ডলি মিত্রও এসে একই ঘটনা জানায়, কিন্তু দেখা গেল যে ঘটনাগুলি ঘটেছে মাত্র একটি বারের জন্য, এখন তার পর থেকে। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। সেদিন আর কোনো কথাবার্তা হলো না। দীপু বুঝে নিল নীলদা ওর টোপ কীভাবে কার্যকরী করবে খুব সম্ভবত তারই চিন্তায় মশগুল। তারপর নীল ওর কথা মতোই ঠিক 3 দিনের দিন সকালে দীপুকে বলল, আজ রাত ঠিক 9টায় ভিক্টোরিয়ার মেন গেট। আর কিছু না, একদম রেডি থাকবি। ওকে বস। অগ্রহায়ণের শুরু, বাতাসে অল্প শীতের আমেজ। এবছর বৃষ্টিও হয়েছে প্রচুর, মনে হয় শীত জাঁকাবে। এর থেকেই তার আভাস, বিশেষ করে রাতে গড়ের মাঠে। এই সময়টা বড় ব্যতিব্যস্ত করে। না পরা যায় গরমে জামা, আর না পরা যায় হালকা জামা কাপড়। যাই হোক, মোটামুটি তৈরি হয়েই ওরা পৌঁছে গিয়েছিল। রাত 9টায় ভিক্টোরিয়া। চেহারাটাই আলাদা, একটু রহস্যময়। অতি সাহসী না হলে নিপাট ভদ্রলোক বেশিক্ষণ থাকে না। 2-1টা ফুচকা আর আলু কাবলি কি ভেলপুরিওয়ালারা মাঝে মধ্যে হাঁক পারছে। মহিলার সংখ্যায় এ সময় বড়ই কম, অধিকাংশই পুরুষ। 2-1জন স্ট্রিট গার্লও চোখে পড়ল। ওদের এখন আমদানির সময়, মোটামুটি ওদের চেনা যায়। দীপু লোহার গেটের পাশে একাই দাঁড়িয়েছিল। নীলেরও কোনো পাত্তা নেই, তবে দীপু জানে ও নিশ্চয়ই আছে আশেপাশে কোথাও, একসময় দেখা দেবে। একটি 22-23 বছরের মেয়ে দীপুর সামনেই ঘোরাঘুরি করছিল। 2-1বার অর্থপূর্ণ দৃষ্টিতে তাকালোও দীপুর দিকে। বোঝাই যায় ও কি চায়। আসলে দীপুর মধ্যে তখন কাউকে খোঁজার ব্যস্ততা ছিল, এদিক ওদিক তাকাচ্ছিল। মেয়েটা ভেবে নিয়েছিল দীপু হয়তো ওদেরই কাউকে খুঁজছে। ধীরে ধীরে ও দীপুর পাশে এসে দাঁড়ালো। দীপু একজন ইয়াং স্মার্ট ছেলে, স্বাভাবিকভাবেই কিছু অ্যাপ্রোচ হয়তো করতে যাচ্ছিল। ঠিক সেই সময় মাটি ফুঁড়ে উঠে এলো নীল। কোথায় ছিল কে জানে, ওকে দেখেই মেয়েটা সরে গেল। নীল বলল, খুব বোর করছে নাকি? কি যে বলো নীলদা, এরকম অ্যাডভেঞ্চার কি আমরা আগে করিনি। ঠিক আছে, চল, আর এখানে দাঁড়াতে হবে না। তা তোমার টোপ ঠিক আছে? আপাতত দেখি তিনি ফাঁদে পা দেন কিনা। অতঃপর দুজন চলতে শুরু করলো, সোজা মনুমেন্ট মুখ। কিছু দূর যাওয়ার পর একটা বিশালাকার গাছের নিচে এসে নীল থামল। তারপর বলল, সামনের দিকে তাকিয়ে দেখ। সঙ্গে সঙ্গে দীপু চোখ ফেরালো সামনের দিকে, কিন্তু নজরে কিছুই এলো না। আকাশ চন্দ্রহীন। কিছু দূরে দৃষ্টি যাওয়ার পরই সব ঝাপসা অন্ধকার। চাপা ধমক নীলের কণ্ঠে, ওদিকে কি দেখছিস? ওই গাছটার নিচে তাকা। গাছের নিচেও সহসা কিছু ঠাহর করা যাচ্ছিল না, অবশ্য সেটা কয়েক মুহূর্তের জন্য। হাতের মুঠ পাকিয়ে দূরবীনের ভঙ্গিতে সেটা সেট করে নিল। দৃষ্টি সামান্য সূক্ষ্ম করতেই নজর এলো দুটো মনুষ্য মূর্তি, প্রায় মুখোমুখি দাঁড়িয়ে। দীপু ফিসফিস করে জিজ্ঞাসা করল, ওরা কারা? প্রেমিক প্রেমিকা। তার মানে? মানে ডলি মিত্র আর বরুণ হালদার। সে কি? ডলি মিত্র তো বরুণ হালদারের ওপর খাপ্পা। সেদিন এমন ভাব দেখালো যে এই মারে কি সেই মারে। ওটা বোধ হয় আমাদের দেখাবার জন্যে, আসল প্রেম তো। কিন্তু নিজেদের বাড়ি ঘর তোর থাকতে ওরাই অন্ধকারে, তাছাড়া এই সময় এত বিপজ্জনক সাক্ষাৎকার। কি করবে বল? বেচারা ডলি মিত্রের যে আবার অন্য আরেক প্রেমিক আছে। তার মানে? মানে তো একটা আছেই। তা বরুণের বাড়ি গিয়ে দেখা করলেই তো পারতো। তাতেও নিশ্চয় কিছু অসুবিধা আছে, নইলে কি এত রাত্রে কেউ এখানে আসে? কিন্তু আর দেরি করা যায় না। তুই এখানে থাক, নড়িস না। এই মুহূর্তে তোর বোধ হয় কিছুই করারও নেই। তাহলে এলাম কেন? আরে বাবা, জীবনটাকে তো তৈরি রাখতে হয় সব রকম অভিজ্ঞতার জন্য। তাছাড়া শেষ দৃশ্যটা দেখবি না। যাক, আমি চলি। নীল নিমেষের মধ্যে উধাও হয়ে গেল। কোথায় গেল কে জানে। নীল যে দীপুর সঙ্গে ঠিক এই মুহূর্তে রসিকতা করবে না এটা ঠিক, কিন্তু এই যুগল মিলন দৃশ্যের সঙ্গে নীলের টোপের কী সম্পর্ক আছে তা কিছুই বুঝতে পারছে না। ওর মাথায় কেবল ডলি মিত্র আর শৈবালবাবু পাক খাচ্ছিল। বলতে গেলে ডলি মিত্র শৈবালবাবুর একরকম বাগদত্তা।
সেদিন সবার সামনে বলেও এলো যে বরুণ লম্পট, বরুণ সুবিধের লোক না, যে কোনো মুহূর্তে বরুণ ওকে খুন করতে পারে। আবার সেই বরুণের সঙ্গেই এক নির্জন স্থানে গোপনে মিলিত হচ্ছে। মাথামুন্ডু কিছুই বুঝতে পারছে না। এছাড়া ওদের মিলনে আরও একটি বাধা রয়েছে, বিয়ের বাধা, সম্পত্তি পাওয়ার বাধা। ডলি মিত্রকে দেখে একবারও আমার মনে হয়নি ভবেশ হালদারের সম্পত্তির থেকেও বরুণ হালদারের প্রেম ওর কাছে বড়। অনেক চিন্তায় আমার মাথার মধ্যে ভিড় করছিল। ভাবতে ভাবতে দীপু বোধহয় একটু অন্যমনস্কই হয়ে পড়েছিল। আর যখন সম্বিত ফিরে পেল, তার মধ্যে ঘটে গেল অনেক কিছু, এবং সেটা দীপুর কল্পনার বাইরে। মাথায় চিন্তা থাকলেও দৃষ্টির সামনে গাছতলায় নিবদ্ধ ছিল। যুগলমূর্তির বেশ ঘনিষ্ঠ অবস্থায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু গভীর কথা বলে চলেছিল। সামান্য দূর হলেও বোঝা যাচ্ছিল যে ওদের মধ্যে খুব একটা কথা হচ্ছিল না, কেবল মাঝে মধ্যে বরুণের জ্বলন্ত হাতের সিগারেটটা ওঠানামা করছিল। সহসা কী হলো কে জানে, একটা ঝটাপটির আওয়াজ, যুগল মিলনের দ্রুত নড়াচড়া, এবং তার মধ্যেই দীপু দেখল বরুণ ডলিকে কাছে টেনে নিয়েছে। ব্যাস, তারপরে আকাশ এবং নৈশ বিদীর্ণ করা এক চিৎকার। ঝটিতে একটি মূর্তি মাটিতে পড়ে গেল, এবং তারই পরে দীপু দেখল কেউ যেন ছুটে পালাচ্ছে। দীপুকে কোনো অ্যাকশন নিতে বারণ করা হয়েছিল। তার তো কিংকর্তব্য বিমূঢ়ের মতো অবস্থা, কি করবে কিছুই বুঝতে পারছিল না। তবে যে চিৎকার করে উঠেছিল এখনও তার গোঙানির আওয়াজ পাওয়া যাচ্ছে। দীপু একবার ভাবলো গাছতলায় ছুটে যায়, কিন্তু নীল যখন বলে গেছে তখন দীপুর এক্ষেত্রে কিছুই করার নেই। চুপ করে দাঁড়িয়ে দেখা ছাড়া। দাঁড়িয়েই রইল। হঠাৎ তীব্র বাঁশির আওয়াজ, পুলিশি বাঁশি, কয়েকটা জোড়া ভারী বুটের আওয়াজ, কিছু মানুষের দৌড়দৌড়ি, এবং তারপর একটা রিভলভারের আওয়াজ, আর একজনের ধপাস করে পতনের শব্দ। তারপরে কয়েকজন লোক ছুটে গেল ঠিক মাঝ মাঠে। পরপর কয়েকটি নাটকীয় দৃশ্য। দীপু আর দাঁড়িয়ে থাকতে পারল না, ছুটে গেল মাঠের সেই স্থানে যেখানে মানুষগুলো ছুটে গিয়ে দাঁড়িয়ে পড়েছিল। সত্যি বলতে কি, এমন একটা দৃশ্য দেখার কথা ও কখনো চিন্তাও করেনি। গিয়ে দেখলো মুখ থুবড়ে একটি লোক মাটির উপর পড়ে গোঙাচ্ছে, আর তাকে ঘিরে রয়েছে ইউনিফর্মধারী বেশ কয়েকজন পুলিশ। লোকটির সামনে দাঁড়িয়ে রয়েছে নীল, তার হাতেও টর্চ। নীলের পাশেই একজন পুলিশ অফিসার, হাতে উদ্যত রিভলভার। তার মানে রিভলভার থেকে গুলি চালিয়েছেন ওই ভদ্রলোকই। নীল তখন বলছে, মিস্টার অধিকারী, গুলি ওর পায়ে লেগেছে, ডেঞ্জারাস ইনজুরি নয়, আপনি একে খুনের অপরাধে গ্রেপ্তার করতে পারেন। মিস্টার অধিকারী বললেন, ঠিক আছে মিস্টার ব্যানার্জি, সেসব তো আছেই, আপনি বরং ওই দিকটা দেখুন, কে জানে এতক্ষণে কি হয়েছে। আমি একে হাসপাতালে পাঠাবার ব্যবস্থা করে আসছি। ঠিক আছে, আয় দীপু। বলে দীপুর হাত ধরে টানতে টানতে পূর্বে সেই গাছতলায় ফিরে এলো। সেখানে আরও এক বিভৎস দৃশ্য, এবং সত্যি বলতে কি, এ দৃশ্যের জন্য দীপুও প্রস্তুত ছিল না। নীলের হাতের টর্চটা জ্বলে উঠতেই দেখা গেল পেটে হাত চেপে রক্তাক্ত ডলি মিত্র বরুণের কোলে মাথায় রেখে যন্ত্রণায় কাতরাচ্ছে। আমাদের দেখতে পেয়ে বরুণ হাউমাউ শব্দে চিৎকার করে উঠল, এ আমি কি করলাম মিস্টার ব্যানার্জি? ডলির কিছু হলে আমার যে সারা জীবনের আফসোসের শেষ থাকবে না। আমার জন্যই কি ওর এরকমটা হলো? নীল উত্তর দিল, কিছু করার নেই বরুণবাবু, সময়ে একটু এদিক ওদিক হলে এতক্ষণ আপনি ওখানে পড়ে থাকতেন। অবশ্য ততক্ষণে ডলি দেবী আপনার মাথা কোলে নিয়ে বসে থাকতেন না। যাক সে কথা। দীপু, মিস্টার অধিকারীকে শিগগিরই লোক পাঠাতে বল, এনাকে এক্ষুনি হসপিটালাইজড করা দরকার। আবার সেই বরুণ হালদারের ঘর। আজ অবশ্য সময়টা পাল্টেছে। এখন সন্ধেবেলা। ঘরে এখন 3 জন, নীল, দীপু আর বরুণ। গণেশদা নীলের জন্য সিগারেট কিনতে গিয়েছে। মাত্র দুদিনেই বরুণের চেহারায় বেশ কালিমা পড়েছিল, উস্কো খুস্কো চুল। চেয়ারের হাতলে কনুই ঠেকিয়ে কপালটা দুহাতের চেটোয় লাগিয়ে ও বসেছিল। সবার সামনে তখন ধুমায়ুত চায়ের কাপ। ডলি মিত্র মারা গিয়েছে। ছুরিকাহত হওয়ার পরেও 18 ঘন্টা কাটেনি। অবশ্য স্বভাবতই বরুণ ভেঙে পড়বেই। দীপুর কাছে এখন অনেক কিছু অস্পষ্ট, বরুণের কাছেও। সব কিছু খুলে পড়বার জন্যই নীল আজ বরুণদের বাড়িতে এসেছে। বেশ কয়েক সিপ চা খাওয়ার পর নীল একটা সিগারেট ধরালো। তারপর বলল, আমি অত্যন্ত দুঃখিত বরুণবাবু, ডলি খুন হোক এটা আমি চাইনি। এটা অ্যাক্সিডেন্ট বলতে পারেন। তবে ওই মৃত্যুটা আপনারই হবার কথা ছিল, কারণ হত্যাকারীর হাতে ধারালো ছোরাটা আপনার দিকেই তাক করা ছিল। কপালে হাত ঠেকিয়ে ভাঙা ভাঙা স্বরে বরুণ বলল, আমি মরলে কার কি, সাত খুলে কি আছে আমার? কিন্তু ডলির একটা ভবিষ্যৎ ছিল,
ও একজনকে ভালোবাসতো। তাছাড়া এখন ওর মাও বেঁচে আছেন। ভাবনা কি, আপনি তো আছেন, লিগালি ওর মায়ের দায়িত্ব তো আপনারই নেওয়া উচিত। বরুণ একবার নীলের দিকে তাকালো, তারপর বলল, উচিত কিনা জানি না, নিতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনি এটাকে উচিত বলছেন কেন? নীল হাসল, তারপর বলল, জ্বরটা তো ওখানেই মিস্টার হালদার। তার মানে? মানে বলতে গেলে খানিকটা পিছিয়ে যেতে হবে। আপনার গণেশদা কিছু জানেন, আর যেটা জানে না সেটা আমি জেনেছি। আপনি আপনি স্পষ্ট করে বলুন মিস্টার ব্যানার্জি, আমি তো কিছুই বুঝতে পারছি না। সত্যি বলতে কি দীপু নীলের কথা কিছুই বোঝেনি। একই প্রশ্ন ছিল দীপুরও। এবার ও বলল, ক্লিয়ার করো নীলদা, আর টেনশন ভালো লাগছে না। হ্যাঁ করছি। বলে সিগারেটে একটা দীর্ঘস্থায়ী টান দিল, চোখ বুঝিয়ে কিছু ভাবল, হয়তো বক্তব্যটা গুছিয়ে নিতে চাইছিল। তারপর আস্তে আস্তে আরম্ভ করল। বরুণবাবু, প্রথম যেদিন আপনার সঙ্গে আমার দেখা সেদিন আপনি অনেক কিছুই বলেছিলেন। তার মধ্যে একটা অত্যন্ত সত্যি আর ইম্পর্টেন্ট কথাও বলেছিলেন, মনে আছে? অনেক কিছুই তো সেদিন বলেছিলাম, আজ আর সেসব মনে নেই, সত্যি বলছি। বেশ, আমিই বলছি। আপনি বলেছিলেন কেউ একজন সর্বদাই আপনাকে ছায়ার মতো অনুসরণ করছে, হয়তো এখনও সে আপনার গতিবিধি লক্ষ্য করছে। আপনার অনুমানটা মিথ্যে নয়। সত্যিই সেদিন একজন আপনাকে আমার সঙ্গে মিট করতে দেখেছিল। আপনি যে আমার সঙ্গে এতক্ষণ কাটিয়েছেন তাও সে জানত, আর ঠিক তার দুদিন পর সে আমার সঙ্গেও দেখা করেছিল। ঠিক যে যে কায়দায় আপনি আপনার বিপদের কথা বলেছিলেন, সেও ঠিক তেমনি করে অলিক বিপদের কাহিনী ব্যক্ত করেছিল। কিন্তু কে সে? যে আপনাকে খুন করতে চেয়েছিল। আপনাকে খুন করতে পারলে যার লাভ সব থেকে বেশি। আমি ভাবতেও পারিনি ডলি আমাকে খুন করতে পারে। আমি যে সত্যি ওকে ভালোবেসেছিলাম, মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম আমি। ব্যস্ত হবেন না বরুণবাবু, আমায় সব বলতে দিন। নীলকে বাধা দিল দীপু। কিন্তু আমার এখানে একটা প্রশ্ন আছে নীলদা, ডলি দেবী নিজে কালপ্রিট হয়ে তোমার কাছে গল্প ফাঁদতে এলো কেন? সে কি করতে চেয়েছিল? ওর উদ্দেশ্য ছিল আমাকে মিসগাইড করা। ও ভেবেই নিয়েছিল আমার কাছে ঠিক একই ধরনের পিকিউলিয়ার আক্রমণের গল্প বলে আমার দুটো রিয়াকশন হবে। হয় আষাঢ়ে গল্প মনে করে আমি দুজনকে রিফিউজ করব, নয়তো দুজনেই আমার সঙ্গে মজা করছে এই ভেবে আমি কেসটা হাওয়ায় ভাসিয়ে দেব। মানুষের দেহে দুটো কাঁটা যেমন ঠিক একইভাবে একই জায়গায় ঘটতে পারে না, যদি না কেউ নিক্তির মাপে ঘটনা দুটোকে ঘটাবার চেষ্টা করে। তাও কিছু ভুলচুক হতে পারে, কিন্তু এক্ষেত্রে দুষ্কৃতীরা জানত না যে আমি মাঝে মাঝে বুনো হাঁসের পেছনেও অকারণে ছুটি, এবং শেষ পর্যন্ত কিছু একটা পাই। এক্ষেত্রেও পেয়েছি। যাক সে কথা। বরুণবাবু বা ডলি দেবীর কাহিনী শুনে আমার একটা কথা বারবার আমাকে ভাবাচ্ছিল, যেটা সাধারণত হয় না। কেন সেটা এখানে ঘটল? কি ঘটনা? মানুষের প্রিয়পাত্র অনেকেই থাকতে পারে, কিন্তু নিজের ঘনিষ্ঠতম এবং আত্মীয় থাকা সত্ত্বেও চট করে কেউ নিজের সম্পত্তি মৃত্যুকালীন ইচ্ছাপত্রে এক তৃতীয় অনাত্মীয় ব্যক্তিকে অর্ধেক দান করে না। শুধু তাই নয়, ভবেশ হালদারের অদ্ভুত উইলে আরও দুটি অদ্ভুত শর্ত আছে। ডলি দেবী এবং বরুণ হালদার যদি পরস্পরকে বিবাহ না করে তাহলেই দুজনে অর্ধেক করে সম্পত্তি পাবে, নইলে কেউই কিছু পাবে না। উইলটা কিন্তু আমাকে এই রহস্যের সমাধান করতে অনেকটাই সাহায্য করেছে। না দেখতে পাওয়া অনেক কিছুই আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। প্রথমেই আমার মনে হয়েছিল ডলি মিত্র কেন অর্ধেক সম্পত্তি পাবে, নিশ্চয়ই এর পেছনে অন্য কারণ আছে। আর কি সেই কারণ? ও কি ওদের বংশধরের কেউ? কিন্তু তাই বা কি করে হয়? সে মিত্র এবং এরা হালদার, একজন বামুন আর একজন কায়স্থ। যদিও এটা আজকাল দিনে খুব একটা প্রবলেম নয়, এখন সবার সঙ্গে সবার বিয়ে হচ্ছে, কিন্তু ডলি মিত্রের তো বিয়ে হয়নি। পদবি পরিবর্তনের কোনো প্রশ্নই আসছে না। তাহলে কি সবকিছু শুরু হয়েছে ওই বাড়ি থেকেই? বরুণবাবুর অনুপস্থিতিতে একদিন এলাম এই বাড়িতে। গণেশদা যদি সেদিন আমায় দুটো সত্যি কথা গোপন না করত, তাহলে আরও তাড়াতাড়ি কেসটা সলভ হয়ে যেত। গণেশদা শুনছিল। এবার ও বলল,
আমি তো বাবু কিছু মিথ্যে কথা বলিনি। না গণেশদা, তুমি মিথ্যে বলেছ এ কথা বলছি না, তুমি দুটো সত্যি গোপন করেছ। কি কথা বাবু? ডলি মিত্র কে তুমি তা জানতে না? সামান্য ইতস্তত করে গণেশ বলে, কে আবার? একটা মেয়ে ছোট বাবুর কাছে টাকা নিতে আসতো, আর আমার বরুণ দাদার সঙ্গে একটু ভাব ভালোবাসা হয়েছিল। আর কিছু জানতে না? হলফ করে বলতে পারি বাবু আর কিছুই জানতুম না ওনার সম্বন্ধে। কিন্তু উর্মিলা মিত্রকে তো জানতে? হ্যাঁ বাবু, তার সম্বন্ধে তো সব কথাই বলেছিল। বলেছিলে, কিন্তু একটা মোক্ষম কথা বাদ দিয়ে। গণেশদা মাথাটা নিচু করল। সেটা কি বাবু? সত্যি করে বলো তো, উর্মিলা দেবীর সঙ্গে তোমার ছোটবাবুর সম্পর্ক কিরকম ছিল? তাও তো বলেছি বাবু। বলেছিলে উর্মিলা দেবী এই বাড়িতে আসতেন, তোমার ছোটবাবুর সঙ্গে তার ঘনিষ্ঠতা হয়েছিল। তারপর কি কারণে যেন তিনি আর আসতেন না। সে তো সত্যি বাবু। আরও যে একটা সত্যি আছে গণেশবাবু, যেটা তুমি জেনেও বলনি, তা হলো। না বাবু না। সত্যিকে কখনোই মিথ্যের আড়াল দিয়ে চাপা দেওয়া যায় না গণেশদা। তুমি গোপন করেছিলে, অর্থাৎ জানাতে চাওনি। উর্মিলা দেবীকে তোমার ছোটবাবু বিয়ে করেছিলেন, এবং সেটা তোমার সামনেই ঘটেছে। বরুণ আতকে ওঠে। কি বলছেন নীলাঞ্জন বাবু? 100% সত্যি কথা বলছি। আর আপনার ডলি মিত্র হচ্ছেন এই উর্মিলা মিত্রের মেয়ে। উর্মিলা মিত্র ছিলেন এককালে নামী অভিনেত্রী। মঞ্চ এবং ছায়াছবি দুটোতেই ওনার যথেষ্ট প্রতিপত্তি ছিল। উর্মিলা মিত্র তার পদবিটা পেয়েছিলেন তার পূর্ব স্বামীর কাছ থেকে। মাত্র এক রাতেই সবকিছু হারানোর পর ভবেশবাবু কিছুদিনের মতো প্রায় পাগলের মতো হয়ে গিয়েছিলেন। নিজের ব্যবসাপত্রও ভালোভাবে দেখতেন না, খামখেয়ালির মতো এদিক ওদিক ঘুরে বেড়াতেন। ঠিক সেই সময় একদিন এক থিয়েটারে দেখলেন উর্মিলা দেবীকে। ওর মধ্যে হয়তো কিছু পেয়েছিলেন, ভালোও লেগেছিল। একদিন আলাপ হলো, জল গড়ালো অনেক দূর। শেষ পর্যন্ত ঠিক করলেন যে ওরা বিয়ে করবেন। কিন্তু তুমি যে বললে ওর স্বামী ছিল। হ্যাঁ, বিয়ে একটা হয়েছিল। ভদ্রলোকের নাম ছিল প্রণব মিত্র, কিন্তু সেই বিয়ে বেশি দিন টেকেনি। উর্মিলা দেবীর সঙ্গে তোমার নিশ্চয়ই কোনো কথা হয়েছিল? না, না হলে এত সব জানবে কেমন করে? এই যে ভবেশ হালদার সম্বন্ধে এত কিছু বলছি, সবই উর্মিলা দেবীর কাছ থেকে শোনা। উনি সবই আমার কাছে খুলে বলেছেন। কেন? তোমাকে তার ব্যক্তিগত কথা সব খুলে বলতে যাবেন কেন? কারণ এ তো লুকোবার কোনো ব্যাপার নয়। তাছাড়া ওনাকে যখন সব বললাম, আপনার একমাত্র মেয়ে ডলি দেবীর জীবন বিপন্ন, কেউ বা কারা আপনার মেয়ের জীবনের ওপর লালায়িত, সব খুলে না বললে আপনার মেয়ের শত্রুকে খুঁজে বার করা সম্ভব নয়, তখনই তিনি সবকিছু খুলে বললেন। তারপর কি হলো নীলাঞ্জন বাবু? হ্যাঁ বলছি। উর্মিলা দেবীর কথা মতো তার স্বামী ছিলেন অত্যাচারী এবং সুবিধাভোগী। নিজে কোনো কাজকর্ম করতেন না, স্ত্রীর পয়সায় নেশা করতেন, জুয়া খেলতেন, আর তাকে ধরে মারধর করতেন। সে যাই হোক, উর্মিলা দেবীর সঙ্গে শেষ পর্যন্ত প্রণব মিত্রের লিগালি ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল। উর্মিলা দেবী তখন অ্যাক্ট্রেস, নামকরা হিরোইন। ভদ্রমহিলার চেহারাটা সত্যিই ভালো, এখনও এই বয়সেও বেশ রেশ আছে। সে যাই হোক, ভবেশ হালদার আর উর্মিলা দেবী শেষ পর্যন্ত বিয়ে করলেন। সেটা অবশ্য গোপনে। প্রায় 2 বছর তারা একসঙ্গে ছিলেন, তারপর ছাড়াছাড়ি হয়ে যায়। কেন? ওরা বিয়ে করেছিল একটা দেবালয়ে গিয়ে এবং গোপনে। ভবেশবাবু বিয়ে করেছিলেন ঠিকই, স্ত্রীর মতো তাকে ভালোও বাসতেন, কিন্তু সামাজিকভাবে সেই স্ত্রীকে হালদার বাড়িতে তুলতে পারছিলেন না। সে কি? কেন? হয়তো কোথাও আটকাচ্ছিল। একে অভিনেত্রী, তার উপর তার পূর্বে বিবাহ হয়েছিল। তিনি ডিভোর্সি, তাতে আটকানোর কি আছে? এটা তো কোনো দোষণীয় নয়। 20 শতাব্দীর শেষ ভাগে এসে এই কথাটা বলতে আটকায় না। আজ থেকে বছর 25 আগে সেটা সামাজিক প্রাণী হয়ে সাহসের সঙ্গে সমাজের মুখোমুখি দাঁড়ানো বেশ শক্ত ব্যাপার ছিল। তবে ভবেশ হালদার লোকটা খারাপ লোক ছিলেন না, তারও খুব খারাপ লেগেছিল। তিনি ভেবেও ছিলেন আস্তে আস্তে একদিন তার দ্বিতীয় স্ত্রীকে হালদার বাড়িতে নিয়ে যাবেন, কিন্তু সময় পেলেন না। কেন? উর্মিলা দেবী অভিনয় করলেও
মনে প্রাণে ডিভোটেড অভিনেত্রী ছিলেন না। তিনি অভিনয় জগতে গিয়েছিলেন বাঁচার তাগিদে। জীবনে তিনি চেয়েছিলেন অবলম্বন, চেয়েছিলেন সনাতনী হিন্দু নারীর মতো স্বামী এবং পুত্র। প্রণব মিত্রের কাছ থেকে যা তিনি পাননি, সেটি ভবেশ হালদারের কাছ থেকে পেতে এত আগ্রহী হয়ে উঠেছিলেন। তারপর যখন তিনি ভবেশ হালদারের কাছ থেকে শুনলেন তাকে হালদার বাড়ির বউ হিসেবে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না সামাজিক স্ক্যান্ডেলের ভয়ে, তিনি সেই মুহূর্তেই দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে ভবেশ হালদারকে জুতো মেরে বাড়ি থেকে বার করে দিয়েছিলেন। ভবেশ হালদার এরপর অনেকবারই অনেকভাবে এবং চিঠিপত্রে ক্ষমা স্বীকার করে উর্মিলা দেবীকে ফিরিয়ে আনতে চেয়েছিলেন, কিন্তু অতি জেদি এবং আত্মসম্মানী উর্মিলা দেবী ভবেশ হালদারকে তার ত্রিসীমানায় ঘেঁষতে দেননি। অবশ্য ভবেশ হালদারের একান্ত অনুরোধে ওর প্রেরিত টাকাটা গ্রহণ করতেন। তারপর যতদিন না মেয়েকে মানুষ করতে পেরেছিলেন ততদিন উনি অভিনয় করেছিলেন। অবশ্য ওর জীবনে আর কোনো পুরুষ আসেনি। তাহলে ডলি মিত্র? হ্যাঁ, ডলি মিত্র ভবেশ হালদারের একমাত্র কন্যা। প্রণব মিত্রের সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন কেন ভবেশ হালদার আপনাদের মেলামেশাটা পছন্দ করতেন না, কেন আপনাদের বিয়েতে তার তীব্র আপত্তি ছিল, কেন ডলি মিত্র প্রতি মাসে এসে মাসোহারা নিয়ে যেতেন, কেন ডলি মিত্র বলেছিল এই মাসোহারাটা চেয়ারিটি নয়, এটা ওর দাবি। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন কেন ভবেশ হালদার সম্পত্তিকে দুটো ভাগ করেছেন, কেন উনি লিখেছেন যে দুজনের মধ্যে একজনের মৃত্যু হলে বাকি সম্পত্তির মালিকানা পাবেন অন্যজন। হ্যাঁ মিস্টার হালদার, উর্মিলা দেবী রাগের বশবর্তী হয়ে মেয়ের পদবিটা হালদার না করে বসলেও ডলি মিত্র আপনার খুড়তুতো বোন, এ কথা অস্বীকার করার কোনো উপায় নেই। ডিএনএ টেস্ট করালেও আমার কথার সত্যতা প্রমাণ হয়ে যাবে। ওহ মাই গুডনেস! বরুণ আবার তার কপাল চেপে ধরল, তার মাথাটা নিচু। বোধহয় সে তখনও অজানা অপরাধের ভারে বিব্রত। নীল কথা না বলে কেবল সিগারেট খেয়ে চলল। গণেশ ঘরের এক কোণে বসে আঙুল দিয়ে মাটিতে দাগ কাটছিল। এবার সে বলল, কিন্তু বাবু বিশ্বাস করেন ওই দিদিমণি যে ছোট বাবুর মেয়ে তা আমি গুণা করেও জানতুম না, তাহলে কিছুতেই এমন হতে দিতুম না আমি। না গণেশদা, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। একমাত্র বিয়ের ঘটনা ছাড়া আর কিছুই তুমি জানতে না, এমনকি তোমার বাবু কোনোদিন তোমাকে কিছু বলেনি। কিন্তু নীলদা, এ তো গেল ডলি মিত্রের সম্পত্তি পাবার ইতিহাস। কিন্তু ডলি মিত্র খুন হলো কেন? ডলি মিত্রকে কেনই বা বারবার খুনের চেষ্টা চলছিল? না, ডলি মিত্রের ওপর কোনো আক্রমণ কোনোদিনই হয়নি। যা কিছু আক্রমণ হয়েছিল তা বরুণ হালদারের ওপর। কেন? ওই যে উইলের শর্ত, একজন না থাকলে অপরজন পুরোপুরি সম্পত্তির মালিক হবে। তার মানে তুমি বলতে চাইছো বরুণকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য ডলি দেবী মরিয়া হয়ে উঠেছিলেন? বেশ, বলে যা। তারপর দেখো, বরুণবাবু হয়তো ডলি দেবীর সব কথাই জানতেন, কিন্তু কিন্তু ডলি দেবী কি জানতেন না বরুণবাবুর তার সঙ্গে কি সম্পর্ক? সব জেনেই তো বরুণের সঙ্গে প্রেমের অভিনয় করেছিলেন, আর ওটা ওর স্বামীর পরামর্শেই। ডলি মিত্রের স্বামী? ইয়েস মাই ডিয়ার ফ্রেন্ড, ডাক্তার শৈবাল গুপ্ত হচ্ছেন ডলি মিত্রের স্বামী। প্রায় বছরখানেক আগে ওরা রেজিস্ট্রি করেছিলেন। ওর মা, আই মিন উর্মিলা দেবী জানতেন না? না, কারণ শৈবাল বা ডলি দুজনের কেউই চাননি ব্যাপারটা ফাঁস হয়ে যাক, অন্তত কিছুদিনের জন্য, অন্তত ভবেশ হালদার খুন না হওয়া পর্যন্ত। সব গুলিয়ে যাচ্ছে, ভালো করে বুঝিয়ে দাও। শৈবাল গুপ্তের সঙ্গে ডলি মিত্রের প্রেম প্রায় ফ্রক পড়া অবস্থা থেকেই। শৈবাল তখন স্টুডেন্ট। উর্মিলা দেবী তখন জানতেন মেয়ে ভালোবাসে শৈবালকে। তিনি আপত্তি করেননি, কারণ শৈবাল ভালো বংশের ছেলে, সুপুরুষ, লেখাপড়ায় কৃতী, তার ওপর ডাক্তারি পড়ছে। নিজের কলঙ্কিত অতীতের কথা ভেবে ঠিক করেছিলেন শৈবালকেই জামাই করবেন, কারণ শৈবালের নিকট আত্মীয় কেউ ছিল না। এমন একটি ছেলেই তিনি খুঁজছিলেন। প্রায় আত্মীয়হীন একটি ছেলের কোনো অভিভাবক এসে মেয়ের বংশটংশ নিয়ে অত মাথা ঘামাবে না। কিন্তু উর্মিলা দেবীর মতো জীবনে অনেক ঘা খাওয়া এক মহিলা শৈবালকে চিনতে পারেননি। ডলি মিত্র জীবনে যেটুকু অন্যায় আর অপরাধ করেছিল তা শৈবালের প্ররোচনায়, নইলে তার কোনো ইচ্ছা ছিল না বরুণবাবুর ক্ষতি করার।
কিন্তু সেদিন আমাদের সামনে বরুণবাবুর নামে যেসব কথা বললেন সেগুলো? সবই শেখানো, পাখির মতো শেখানো বলেই তিনি আউড়ে গেছেন। তবে ভবেশ হালদারের ওপর ডলি দেবীর প্রচ্ছন্ন একটা ক্রোধ ছিল, অনুযোগও ছিল। কেন সে পিতৃপরিচয় থেকে বঞ্চিত? তবে তিনি একবারও চাননি তার জন্মদাতাকে খুন করতে বা তাকে খুন করা হোক। কিন্তু পাকচক্রে তাই ঘটেছে। ভবেশ হালদার ওয়াজ মার্ডার্ড বাই বাই তার আগে একটু পিছিয়ে যাই। শৈবাল ডাক্তারি পাশ করেছিল বেশ ভালোভাবেই। ঠিকমতো ডাক্তারি করলে ভবিষ্যতে পয়সারও ওর অভাব হতো না। কিন্তু লোকটা ভেতরে ভেতরে অত্যন্ত লোভী। ডলি মিত্রের আসল বাবা কে তাও জানত, কিন্তু প্রতি মাসে 2,500 টাকা বিনা আয়েসেই ঘরে আসা শৈবাল ছাড়বে কেন? ভবেশ হালদারের তাহলে নগদ অনেক টাকা ছিল বলো? প্রতি মাসে 2,500 টাকা তো কম নয়। সলিসিটারের কথা মতো ওর নগদ টাকার পরিমাণ প্রায় 50 লক্ষ টাকা। সে যাই হোক, উনি চেকে পেমেন্ট করতেন। শেষ পেমেন্টের টাকাটা তোলা হয়নি। চেকটা এখনও আনক্লেমড হয়ে পড়ে আছে। ভবেশ হালদারের মৃত্যুর নোটিশ ওনার সলিসিটার ব্যাংকে জানিয়ে দিয়েছেন, ফলে চেকটা ক্যাশ করা সম্ভব হয়নি। হ্যাঁ, যা বলছিলাম, এইভাবে প্রতি মাসে টাকা নেওয়া যেমন চলছিল, সেইভাবেই চলছিল ভবেশ হালদারের মৃত্যু না হওয়া পর্যন্ত। কিন্তু আগেই বলেছি, শৈবাল অত্যন্ত লোভী। সে চেয়েছিল কিভাবে আরও বেশি টাকা সে তাড়াতাড়ি করে বাগাতে পারে। ও অনেক দিন থেকেই প্ল্যান করছিল, কিন্তু হঠাৎ ডলির মুখে ভবেশ হালদারের শেষ উইলের সার কথাটা শুনে ওর চোখ খুলে যায়। উইলে ডলিকে অর্ধেক সম্পত্তি দেওয়া হয়েছে, আর একজনের অবর্তমানে অন্যজনই তারই সম্পত্তি ভোগ করবে। শৈবাল তখনই ঠিক করে নিয়েছিল ভবেশ হালদারকে আর বাঁচতে দেওয়া যায় না। কেন? ভবেশ হালদার বেঁচে থাকলে ওদের ক্ষতি কি? সম্পত্তি তো পেতই। দূর বোকা, ভবেশ হালদার আগাম মৃত্যু ওদের আগাম পাওনা। তাছাড়া বুড়োর ভীমরতি বলে একটা কথা আছে, যদি ওর মত পরিবর্তন করে বুড়ো উইল চেঞ্জ করেন। শেষ উইলের আগে বার দুয়েক উইল পরিবর্তনের কথাও শৈবাল জানত। তাই বলে নিজের জন্মদাতাকে? ভবেশ হালদারকে খুন করা হবে এটা ডলি জানত না, এটা শৈবাল জানায়নি। আর বরুণের সঙ্গে মেলামেশা, সেটাও বোধ করি ডলি জানতো না? না শৈবালবাবু জানতেন না? জানতেন। এটা একটা চাল। বরুণের ওপর ভবেশ হালদারের মনটা বিষিয়ে দেওয়াটাই ছিল ওর উদ্দেশ্য। ভবেশ হালদার এই নিয়েও ডলিকে বকাবকিও করেছেন। তিনি বলেছিলেন, বরুণ নয় জানে না, কিন্তু তুমি তো জানো বরুণের সঙ্গে তোমার কি সম্পর্ক। কিন্তু ডলি ওকে আরও রাগিয়ে দেওয়ার জন্য বরুণের নামে অনেক মিথ্যা কথা বলতেন। যখন খুব একটা ফল হলো না, তখন ডলি বরুণের দেওয়া বিয়ের প্রস্তাবটার কথা জানিয়ে দিলেন, এবং ফল ফলল অচিরেই। প্রথম উইলে উনি বরুণকেই সব দিয়ে গিয়েছিলেন। দ্বিতীয় উইলে উভয়কেই সম্পত্তি ভাগ করে দিয়েছিলেন। পরে দ্বিতীয় উইলে উনি পাল্টালেন। তৃতীয় উইলে লিখলেন ওরা বিয়ে করলে সম্পত্তি কেউই পাবে না, এবং যে লোক দুবার রাগের মাথায় উইলটা পাল্টান, তিনি যে ভবিষ্যতে কোনো রাগের মাথায় তৃতীয়বার উইলটা পাল্টাবেন না, তারও কোনো গ্যারান্টি নেই। ভবেশ হালদারের তাড়াতাড়ি খুন হওয়ার এটাই মুখ্য কারণ। শৈবালবাবু কি ডলিদেবীকে বিয়ে করেন উইল হওয়ার আগে না পরে? খুব সম্ভবত প্রথম উইল চেঞ্জ করে যখন ডলিকে অর্ধেক সম্পত্তি দেওয়া হয় তখনই। তা ধর বছরখানেক আগে হবে। শৈবালবাবুর পরিচয়েরও আরেকটু বাকি আছে, এবার সেটা বলি। ডলি দেবীকে আদপেই বিয়ে করার কোনো ইচ্ছে শৈবালবাবুর ছিল না। কি বলছো তুমি নীলদা? অন্তত ডাক্তার হওয়ার আগে পর্যন্ত কি মনোভাব ছিল তা জানি না, কিন্তু ডাক্তারি পড়তে পড়তে উনি ওর এক সহপাঠিনীর সঙ্গে ইনভলভ হয়ে যান। তার সঙ্গে এখনও মেলামেশা আছে, অথচ ডলি দেবীর সঙ্গে উনি ছোটবেলা থেকেই এঙ্গেজড। তাকে সরাসরি নাও বলতে পারছিলেন না। ডলি দেবীকে বিয়ে করার উদ্দেশ্য ছিল একটাই, হালদার বাড়ির সমস্ত সম্পত্তির একচ্ছত্র মালিক হওয়া। কি করে? ওই উইল এবং অর্ধেক রাজত্ব এবং রাজকন্যা পাবার পর রাজকন্যার একমাত্র শরিকের মৃত্যু হলে পুরো রাজত্বটাই তার হাতে আসবে। তারপর হঠাৎ একদিন রাজকন্যার মৃত্যু হলে সবকিছুর মালিক হচ্ছে কে? অনেকক্ষণ চুপ থাকার পর গণেশদা বলল, লোকটা তো বড় খারাপ লোক বাবু। হ্যাঁ, অন্তত বরাত জোরে বরুণবাবু 3-3 বার বেঁচে গেছেন।
নইলে এতদিন শৈবাল গুপ্ত হালদার বাড়ির মালিক হতেন। তার মানে ডলি দেবীকেও মারতে হতো? মরতে তো হলোই, বাঁচাতে আর পারলাম কই। তবে যার সম্পত্তি তারই হাতে রয়ে গেছে, এটাই সান্ত্বনা। তোদের আর কিছু জানার আছে? কিন্তু বাবু, ছোট বাবুকে দিদিমণি মারলেন কেমন করে? ভুল করছো গণেশদা। তোমার ছোট বাবুকে তার মেয়ে মারেননি, মেরেছেন তার জামাই শৈবাল গুপ্ত। আর এখানেই তুমি আর একটা সত্য গোপন করেছিলে। ডলি দেবীর সঙ্গে শৈবাল গুপ্ত এই বাড়িতে একাধিকবার এসেছিলেন, বরুণবাবুর অসাক্ষাতেই। আর সেটা তুমি বরুণবাবুকেও বলনি, আর আমাকেও বলনি। বরুণবাবু সামান্য বিস্মিত হলেন। সে কি গণেশদা, শৈবাল এ বাড়িতে আসতো, তুমি তো আমায় আগে বলনি। ছোট বাবুর কাছে আসতো তাই বলিনি, কথাটা তেমন দরকারি বলে মনে হয়নি তাই। এবার দীপু প্রশ্নটা ছুড়ে দিল, কিন্তু নীলদা, ভবেশবাবুর মৃত্যুটা হলো কিভাবে? নীল একটু হাসল, তারপর ওর পার্স খুলে একটা চেক বার করলো। ওই চেকটা আমায় দিয়েছিল ডাক্তার শৈবাল গুপ্ত, এতে ডাক্তারেরই সই আছে। ওই সইটা না দেখলে বুঝতেই পারতাম না। তারপর একদিন ভবেশ হালদারের ঘরটা ভালো করে দেখতে গিয়ে দেখলাম ওর টেবিলে রাখা একটা বইয়ের মধ্যে একটা প্রেসক্রিপশন, তাতে ডাক্তার শৈবালের সই। হার্টের অসুখের কিছু ওষুধ প্রেসক্রাইব করা আছে। সে কি, শৈবাল কি কাকাকে ট্রিটমেন্ট করতো নাকি? না, ডলি ওকে আপনার সঙ্গে পরিচয় করাবার পরই ওই সত্য প্রবৃত্ত হয়ে আপনার কাকাকে ওই ওষুধগুলো আনিয়ে খেতে বলেছিল। সেই ওষুধ ভবেশবাবু খেয়েছিলেন কিনা তা জানি না। উনি হার্টের ট্রাভেলের জন্য যে ওষুধ রোজ খেতেন, সেই শিশির ওষুধে বিষ ছিল। কিভাবে? ডলি দেবীর অগোচরে শিশির মধ্যে ট্যাবলেটের গায়ে উগ্র বিষ মিশিয়ে দিয়েছিলেন ডাক্তার শৈবাল গুপ্ত। আর এই ধরনের হার্টের পেশেন্ট যারা, তারা একদিন শরীর খারাপ করলেই এই বিশেষ ওষুধটি খাবেনি, এবং খাওয়া মানে মৃত্যু। আর যে রাত্রে উনি মারা যান, সেই দিনই শৈবাল গুপ্তের পরামর্শ মতো ডলি দেবী ইচ্ছে করেই বরুণবাবুকে বিয়ের ব্যাপারে তাগিদ দিয়েছিলেন, যাতে করে বরুণবাবু মরিয়া হয়ে কাকার সামনে ঘোষণা করেছিলেন উনি ডলি দেবীকে বিয়ে করবেন, সব সম্পত্তির বিনিময়েও। বরুণবাবু এই কথাটা আমাদের কাছে গোপন রেখেছিলেন। সেদিন উত্তেজনার বশে ওর কাকাকে অনেক কুকথাও শুনিয়েছিলেন। ফলে ভবেশবাবু আরও উত্তেজিত হন এবং পরিণামে মৃত্যু হয়। কিন্তু ওষুধের শিশিটা কোথায়? শৈবাল তো ভবেশবাবুর মৃত্যুর পর আর হালদার বাড়িতে ঢোকেইনি। ডলি দেবীকে উল্টোপাল্টা কিছু বুঝিয়ে শৈবাল শিশিটা হস্তগত করে নিয়েছে। প্ল্যান করে যে খুন করে, হত্যার হাতিয়ারটা সরাতে তার আর কতক্ষণ সময় লাগে? আমি এতক্ষণ শৈবাল গুপ্ত সম্বন্ধে যা যা বলে গেলাম, সেটা কি ভাবছিস আমার কল্পনা থেকে বলছি? আরে বাবা, পুলিশের প্যাদানি বলে তো একটা কথা আছে, সেখানে বোবারাও হরবোলা হয়ে যায়। শৈবাল সবকিছু স্বীকার করেছে, সবকিছু বলতে বাধ্য হয়েছে। আর যদি নাও বলতো, তাহলে ডলি মিত্রকে খুন করার অপরাধে ওর শাস্তি তো হতোই। তবে একটা দুর্ঘটনা, মারার উদ্দেশ্য ছিল তোমার দাদাবাবুকে। ধারালো ছুরি নিয়ে ওত পেতেছিল শৈবাল গুপ্ত। নির্ধারিত গাছতলাতেই ছিল। পজিশনটা একটু এদিক ওদিক হয়ে গিয়েছিল, নইলে ছুরিটা ওর পেটেই ফালা ফালা হয়ে বসে যেতে পারত, যেমন গেছে তোমার ডলি দিদিমণির। শৈবাল এখন কোথায়? পায়ে গুলি লেগেছিল পালাবার সময়। বর্তমানে পুলিশ কাস্টাডিতে। কেন, জামিনের ব্যবস্থা করবে নাকি? অবজ্ঞাসূচক একটা বলে বলে বরুণ তার মাথা নিচু করলেন। আরও মিনিট পাঁচেক বিনা বাক্য ব্যয় কেটে গেল। একসময় নীল বলল, তাহলে আজ উঠি বরুণবাবু, এবার আপনি সেফ। আর কেউ আপনাকে খুন করার চেষ্টা করবে না। চলে আসছিলাম। বরুণের তখনও মাথা হেট। হঠাৎ নীল ঘুরে দাঁড়িয়ে বলল, উর্মিলা দেবী অভিনেত্রী হলেও আপনার কাকাকে উনি যথার্থই ভালোবাসতেন। এখন উনি খুবই অনুতপ্ত। একটা বিরাট অভিমানে অনেক ট্র্যাজিক ব্যাপার ঘটে গেল। পারেন তো ওকে দেখবেন। ওর শেষ অবলম্বনটাও চলে গেছে। আমরা বেরিয়ে এলাম। রাস্তায় এসে নীল শৈবাল গুপ্তের দেওয়া চেকটা বার করল। তারপর মৃদু এসে চেকটাকে 4 টুকরো করে রাস্তায় ছড়িয়ে দিল। ওর একটা মারুতি দাঁড় করানোই ছিল। উঠতে গিয়ে দীপুর একটা কথা মনে পড়ল। ও জিজ্ঞাসা করল, কিন্তু তোমার টোপটা যে কি তা তো জানা হলো না। স্টিয়ারিং হাতে নীল বলল,
বরুণকে দিয়ে একটা চিঠি লিখে ডলির কাছে পাঠিয়েছিলাম। চিঠিতে লেখা ছিল, রাত 9টায় অমুক দিন ভিক্টোরিয়ার কাছে এসো, তোমাকে অনেক কথা বলার আছে, এগুলো জানা তোমার খুবই দরকার। কিন্তু ডলি দেবী যদি না যেতেন? যেতে বাধ্য, কারণ বরুণকে একা পাবার এবং খুন করার এমন চমৎকার সুযোগ কি শৈবালগুপ্ত হাতছাড়া করতে পারে? গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। দ্রুত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের নোটিফিকেশান যাতে মিস না হয় তার জন্য একটি হোয়াটসঅ্যাপে চ্যানেল খোলা হয়েছে। হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রইল। এখানে আপনাদের প্রাইভেসির উপরেও নজর দেওয়া হয়েছে। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।